আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি গায়েবী খেলা চলছে। কেউ বলছে আছে, কেউ বলছে নাই, কেউ বলছে চলে গেছে, বাট কোথায় গেছে আজকের দিনে এখন পর্যন্ত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকেই বলছেন বেসিক্যালি যায় নাই, বাংলাদেশে আছে। দর্শক, আওয়ামী লীগের অনেক আত্মগোপনে থাকা মন্ত্রী, এমপি, প্রভাবশালী ব্যক্তিত্ব অথবা যারা বাংলাদেশের অনেক বড় বড় ঘটনাগুলোর সাথে কানেক্টেড, তাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সরকার ফ্রিজ করে দিয়েছে, মানে জব্দ করে দিয়েছে। তো সেই তালিকায় ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু ফেসে গেছেন। খারাপ আর কি, একটা আর কি না, খুব উপদেষ্টা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডিবি হারুন এবং কাদের কিন্তু ওবায়দুল কাদের কিন্তু গ্রেফতার হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে দেখতে পারবেন শেখ হাসিনা কি করেছে এই বাংলাদেশে, তার জন্য জামায়াত বিএনপি কোন সমস্যায় পড়তে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব শেখ হাসিনা এবং পুতিনের কোন গোপন তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে, পুতিন শেখ হাসিনার বিপক্ষে কোন পদক্ষেপগুলো নিতে চাচ্ছে, সেই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, যারা এই ভিডিওতে একটি লাইক দেননি, এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধাপে ধাপে দেখে আসি। গায়েবী খেলা চলছে। কেউ বলছে আছে, কেউ বলছে নাই, কেউ বলছে চলে গেছে, বাট কোথায় গেছে আজকের দিনে এখন পর্যন্ত কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেকেই বলছেন বেসিক্যালি যায় নাই, বাংলাদেশে আছে। হয়তো আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আছে সিকিউরলি, অথবা নিজেরাই এমন জায়গায় আত্মগোপনে আছে যেখান থেকে আসলে বের হবে না, অথবা নিরাপদ একটা সুযোগ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই যখন অবস্থা, তখন লুকায়া থাকা বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যত বড় বড় ক্যারেক্টার আছে, মন্ত্রী, এমপি আছে, তাদেরকে কিন্তু ধরার জন্য নতুন একটা টোপ ফেলেছে ডক্টর ইউনূসের সরকার। টোপটা দেখছেন তো, নতুন একটা টোপ ফেলাইছে। এই টোপটা হচ্ছে কি, যে আপনি লুকাই থাকতে পারেন। এখন আপনার মূল যে শক্তি সেটা হচ্ছে টাকা। সেই টাকারে যখন আপনার বন্ধ করে দেওয়া হচ্ছে, সিস্টেম করে দেওয়া হচ্ছে, আপনি কিন্তু ভাইসা উঠবেন, কারণ এইবার আপনাকে সামনে আসতেই হবে। দর্শক, আওয়ামী লীগের অনেক আত্মগোপনে থাকা মন্ত্রী, এমপি, প্রভাবশালী ব্যক্তিত্ব অথবা যারা বাংলাদেশের অনেক বড় বড় ঘটনাগুলোর সাথে কানেক্টেড, তাদের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সরকার ফ্রিজ করে দিয়েছে, মানে জব্দ করে দিয়েছে। তো সেই তালিকায় ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু ফেসে গেছেন। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, নাম হচ্ছে BFIU, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। মানে এই অ্যাকাউন্টগুলোতে আপনি কোনো ধরনের ট্রানজ্যাকশন খোলা বা যে কোনো রকম ট্রানজ্যাকশন আপনি করতে পারবেন না। পাশাপাশি তার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলার ব্যাংক হিসাব এবং লেনদেন, দেশে বিদেশে যত লেনদেন আছে, এই অ্যাকাউন্টগুলোর সাথে কোনো ধরনের ব্যবসাও করা যাবে না। বোঝেন নাই? এমন একটা টোপ দিছে যে নিজের অ্যাকাউন্টের টাকাও সিজ। এখন অনেক ক্ষেত্রে হয় কি, যে না আমার অ্যাকাউন্টের টাকাটা সিজ হয়েছে, বাট আমি দুইটা প্রতিষ্ঠানের মালিক অথবা সামহাউ সেগুলোর সাথে কানেক্টেড আমার অর্গানাইজেশন, সেগুলো তো চলতেছিল, এখন সেইটাও বন্ধ। মানে একটা টাকা কোনো দিকে তার কোম্পানিগুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে, কারণ ব্যবসা কার্য করতে গেলে অ্যাকাউন্টে লেনদেন হয়, দেশে বিদেশে তাদের ব্যবসা আছে, এদের কোম্পানিগুলো বড় বড়। তো এখন হবে কি, যে সিস্টেমিকলি ভাইসা উঠতে হবে। মঙ্গলবার এই সম্পর্কিত বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে একটা নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী হিসাব জব্দ করায় ওবায়দুল কাদেরের ব্যক্তিগত এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের সকল ধরনের লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন, মানে আগামী 1 মাস এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। তো কত হলে 1 মাস পরে তো কর্ম একটু বুদ্ধি টুদ্ধি নিয়ে না, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, মানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে যদি ভাইসা না ওঠে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট যে ধারাগুলো আছে সেগুলো প্রযোজ্য হবে। তো বলা হচ্ছে যে গত 5ই আগস্টের পর ওবায়দুল কাদের সাহেব দেশ ছেড়ে পালিয়েছেন এমন তথ্য আছে, তবে তিনি কোন দেশে গিয়েছেন এটা সম্পর্কে এখনো বাই ইমিগ্রেশন কোন রকম তথ্য আসেনি। বাট বেশিরভাগ লোক বলছেন তিনি আপনার কি বলা হয়, সিঙ্গাপুর আছেন। আবার কেউ বলছেন দেশ ছেড়া যায় নাই, চেষ্টা করছিল, এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ কোন ইউনিটের কাছে এরকম মানে মাসের ঝাঁক বাইধা এদেরকে রাখা হয়েছে, একজন একজন করে ছাড়া হয়, তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তো এইবার কিন্তু ভাইসা উঠতে বাধ্য। কি কামাইছে, কত কামাইছে, শ্বেতপত্র প্রকাশ করতে যাচ্ছে আবার আরেকদিকে সরকার, সেটা আসলে হয়তো বুঝতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমরা এখন হাউন আঙ্কেলের অপেক্ষায় আছি। অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেলকে নিয়ে আসা হবে। আমরা নিজ থেকে জানতে পারছি উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির সামনে আমরা অপেক্ষা করতেছি। আপনারা দেখছেন আমজনতা অনেক উপস্থিত, ঠিক আছে। আমরা সবাই অপেক্ষায় আছি, জানতে পারতেছি এখানে হাউন আঙ্কেল আছে।
অল্প কিছুক্ষণের ভিতরে হাউন আঙ্কেল আমাদের মাঝে আসবেন, তখন আমরা হাউন আঙ্কেলের টুনটুনি দেখবো। হারুন আঙ্কেলকে ঘুরে ফেলাইছে, হারুন আঙ্কেলকে ধরছে, হারুন আঙ্কেলের 4 নম্বর বাসা থেকে। এখানে হাউন আঙ্কেলকে পাওয়া গেছে। আমরা হাউন আঙ্কেলের অপেক্ষায়। এই যে বিল্ডিং এর 3 তলায় আছে হাউন আঙ্কেল। অভিযান পরিচালনা করা হয় নাই, সবাই অপেক্ষায় আছে। সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে বাড়ির ভিতরে তল্লাশি করবে। অভিযান চলে, অভিযান চলে। সেনাবাহিনীর একদম সেনাবাহিনীর একদম বাড়ির ভিতরে অবস্থান করতে। কথা আমি বুঝি না, আপনি বুঝতে দাদা কাউকে হচ্ছে না। এখানে 2টা গাড়ি এসেছিল, সেনাবাহিনীর আর পুলিশের গাড়ি এসেছিল একটা। তো সেনাবাহিনীর গাড়িগুলো চলে গেছেন, পুলিশের গাড়িও চলে গেছেন, কিন্তু সেনাবাহিনীর সদস্য সংখ্যা অল্প গেছেন। তার মানে আমরা আশঙ্কা করতেছি এখনো এই বিল্ডিংয়ের এই যে 3 তলায় এই ফ্ল্যাটটার ভিতরে সেনাবাহিনীর লোক অবস্থান করতেছেন এবং পাবলিক এখানে অনেক বেশি হয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি পাবলিক, আমজনতা অনেক বেশি হয়ে গেছে, যে কারণে এই ভিতরে তারা বের করতে চাচ্ছেন না। এখান থেকে আমজনতা কমলে তারপরে হয়তো বের করবেন। জামায়াত এবং বিএনপির মধ্যে এক ধরনের চাপানুতর দেখা যাচ্ছে। আমি এটাকে খুব প্রত্যাশিত ব্যাপার বলে মনে করি। এর অনেকগুলো কারণ আছে এবং আমি ধারণা করি ভবিষ্যতে এই চাপানুতর আরো বাড়বে, এমনকি সেটা ঝগড়া বিবাদেও পরিণত হতে পারে। অ্যাপারেন্টলি 2টা দলের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা জানি। তারা নির্বাচন করেছিল একসাথে, এক সময় নির্বাচনে জোট হয়েছিল। এমনকি 2018 সালের নির্বাচনে যখন জামায়াতের নিবন্ধন বাতিল ছিল, তারা তাদের মার্কায় ভোট করতে পারেনি। তাদেরও একটা বড়, সম্ভবত 25-এর কাছাকাছি সিট জামায়াতকে ছেড়ে দিয়েছিল বিএনপি। সুতরাং তাদের এক ধরনের নির্বাচনী ঐক্য ছিল। এটা বলাই বাহুল্য, এটা নির্বাচনী ঐক্যই, এটা আদর্শিক ঐক্য হওয়ার সম্ভাবনা সেই অর্থে দুদলে নেই। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে জামায়াত এবং বিএনপির মধ্যে চাপানুতর শুরু হয়েছে, কিছুটা ঝগড়া ফ্যাসাদও বলতে পারি। এটা মূলত শুরু হয়েছে জামাতের দিক থেকে। জামাতের আমির কয়েকটা কথা বলেছেন, যেটা নিয়ে ইভেন শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব রিয়াক্ট করেছেন। সেটার ইম্প্যাক্ট কি, জামাত কি চাইছে, জামাত যা চাইছে সেটা কতটুকু সঠিক, বিএনপি ভবিষ্যতে জামাতের সাথে সম্পর্কে ডিনামিক্সটা কি হবে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। 2 দিন আগে জামায়াতের আমির বলছেন এভাবে, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে, মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে যায়নি। তিনি বলেন, একদিকে শহীদ পরিবারগুলো রাহাজারি করছে, আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এই বিপদ করেন না, তাদের উচিত এই মানুষের পাশে দাঁড়ানো। এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে? নির্বাচন জিকির বলতে স্পষ্টতই বিএনপিকে ইন্ডিকেট করা হচ্ছে, আমরা বুঝতে পারছি। তারপর বলছে তাদের তো নির্বাচনও লাগে না, ভয়ঙ্কর জায়গা যেটা। ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখল নিয়েছে, যা আওয়ামী লীগ 15 বছরে সাজিয়েছিল সব তারা দখল করে নিয়েছে। আমরা বুঝতে পারি যে এটা বিএনপিকে ইন্ডিকেট করেছে। খুবই আক্রমণাত্মক বক্তব্য এবং কোনো একটা জায়গা আমার যত চোখে পড়ে আমি খুঁজে পাইনি। আর যেমন এক লুটেরা থেকে আরেক লুটেরার কাছে ক্ষমতায় যাওয়া নিয়েও তিনি প্রশ্ন করেছেন। জামাতের মধ্যে অনেকগুলো কাজ করার চেষ্টা করছে। আমরা খেয়াল করেছি সব ইসলামিক দলগুলোকে একত্র করা, এমনকি কওমিদের সাথে, যাদের সাথে তাদের এক সময় সংঘাত ছিল, বলা যায় আদর্শিক সংঘাত ছিল। ভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলোতে একটা কথা সার্বজনীন আছে, পৃথিবী একটা কে মুসাফির খানা, এখানে আমি মুসাফির, আপনি মুসাফির। প্রয়োজন অনেকের সাথে সম্পর্ক হবে, আবার যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনার ছায়াটা আপনাকে ছেড়ে দিবে। এটারই বাস্তব প্রমাণ নিশ্চয়ই এই মুহূর্তে দেখছেন শেখ হাসিনা। আরও বড় ভয়ঙ্কর একটা দুঃসংবাদ আছে। কেউ কেউ বলছিলেন যে ভারত সরকার যদি শেখ হাসিনাকে আশ্রয় না দেয় তাহলে আরেকটা আশ্রয়স্থল আছে, সেটার নাম কি রাশা বা পুতিন। কিন্তু গতকালকে বিএনপির কি বলে যে ঊর্ধ্বতন যিনি একজন নেতা আমির খসরু সাহেব রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন, আবার রাশিয়ার রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর যে বক্তব্য দিয়েছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে পোল্টি নিচে বিষয়টা আমরা যদিও টাইটেলে ব্যবহার করছি, কিন্তু দ্যাটস দ্য রুলস। পৃথিবীর যে কোনো রাষ্ট্র সেই রাষ্ট্রের ক্ষমতায় থাকা, চেয়ারে থাকা ব্যক্তিটার সাথেই সম্পর্ক রাখে। আবার এটা সাদা হোক, কালো হোক, হিন্দু হোক, মুসলিম হোক, ডাজেন্ট ফ্যাক্ট, কোন দল ডাজেন্ট ফ্যাক্ট। তবে প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই রূপপুরের 500 কোটি টাকা নিয়ে কেন রাশিয়া আন্তর্জাতিক আদালতে যাবে, বক্তব্যটা আসছে। এটার কারণ হচ্ছে এই ঘটনাটার একটা মূল আসামি রাশিয়ারে বানাই দেওয়া হয়েছে। রোসাটম রাশিয়ার একটা সরকারি সংস্থা,
শুধু বাংলাদেশে না, পৃথিবীর অনেক দেশে এরা ব্যবসা বাণিজ্য করে। সো এটা তাদের ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে যে অন্যান্য দেশের মধ্যে তারা ব্যবসা করতে গেলে নিশ্চয়ই এরকম 2 নাম্বারই করে, সরকারকে কমিশন দেয়। তো বিরোধী দল বা জনগণের মধ্যে এই কোম্পানি বা রাশিয়া সম্পর্কে একটা নেগেটিভিটি তৈরি হবে। এই কারণেই বেসিক্যালি রাশিয়া এই ভূমিকাটা যাচ্ছে। তবে এই ভূমিকাটা টেকনিক্যালি শেখ হাসিনার জন্য পজিটিভ হচ্ছে। এবার প্রশ্ন আসেন, দেশ টু দেশের বেলায় কী শুরু হয়ে গেছে। অলরেডি রাশিয়ার রাষ্ট্রদূত তিনি এসে আমির খসরুর সাথে দেখা করছেন, দেখা করে আবার নির্বাচন সম্পর্কে একটা গুঁতোও মারছেন যে তাড়াতাড়ি কও না, নির্বাচনের টাইম ফ্রেম কবে জানতে চায়। বিষয়টা বুঝতে পারছেন, তাড়াতাড়ি রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে টেকনিক্যালি কাজ করা যায়, কারণ এই দেশের রাজনৈতিক সরকারগুলো বরাবরই দুর্নীতিবাজ হয়। তবে এবার কি হবে জানি না। রাশিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ইত্যাদি বিষয়ে তাদের সাথে বিশদ আলোচনা হয়েছে। আমরা বলেছি আমাদের অবস্থান পরিষ্কার, যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ততটাই বেটার। গতকালকে গুলশানের চেয়ারপারসনের মানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েছিল রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটাস্কি। তার সাথে সেখানে সাক্ষাৎ হয়েছিল আমির খসরুর। এর আগে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। আমির খসরু বলছেন, রাশিয়া বলছে যে তারা টাইম ফ্রেম চাচ্ছে, তো আমরা বলছি যে না, একটা সময় মতো নির্বাচনটা হবে। আর স্বাভাবিকভাবেই সবাই আজকের অবস্থান জানতে চায়, আগামী দিনের অবস্থান জানতে চায়। তো রাশিয়া বলছে যে বিএনপির সাথে তাদের পররাষ্ট্রনীতি যেটা ছিল সেটা থাকবে, কোনো সমস্যা নেই, রাষ্ট্র ক্ষমতায় তারা গেলে তাদের সাথেই কাজ করবে, এমনকি বাংলাদেশে আরও কিছু বিনিয়োগ করার জন্য তারা সেখানে আলোচনা করেছে। কারণ বিএনপি তো এক প্রকার ভাই নিছে, জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে না, আমরাই যাব। আর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ওয়ান কাইন্ড অফ যে মিটিংগুলো করছে, আপনি একটু যদি দেখেন বিএনপির সাথেই করছে, কারণ তারা ভাবতেছে জামাত রাষ্ট্র ক্ষমতায় আসবে না, বা তারা চায় না জামাত রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা বিএনপিকেই যার কারণে আগে থেকে টাচের মধ্যে রাখতেছে। এর পাশাপাশি রাশিয়ার রাষ্ট্রদূত আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বলেছে, বাংলাদেশের সাথে সুসম্পর্ক তারা সেই 71 থেকে বজায় রেখেছে, যেটা বিগত দিনেও ছিল, এখনও থাকবে। রাষ্ট্র ক্ষমতায় রাশিয়া বাংলাদেশের সম্পর্কটা আওয়ামী লীগ বিএনপির উপর ডিপেন্ডেবল না, সরকার টু সরকার। আজকে পুতিন আছে, কালকে সেখানে যদি সুতিন যায়, সুতিনও বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে, বিকজ ইটস অল অ্যাবাউট বিজনেস। প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক রাখে তাদের স্বার্থে, এক সময়ের শত্রু আবার মিত্র হয়। আপনি দেখেন সারা পৃথিবীর ইতিহাসে পারমাণবিক বোমা সম্পর্কে ছোটবেলায় পড়ছেন, জাপানের নাগাসাকি এবং হিরোশিমা। এই জায়গাতে মানে এই পারমাণবিক বোম কে মারছিল? আমেরিকা মারছিল, লক্ষ লক্ষ মানুষ মরে গেছিল। কিন্তু আজকে সেই জাপান আমেরিকার সবচেয়ে মিত্র শক্তি, তাই না? তো সব ইটস অল অ্যাবাউট মানে স্বার্থভিত্তিক এই সম্পর্কগুলো হয়। বাট এখন এই সম্পর্কটা যেটা শেখ হাসিনার জন্য নেগেটিভ হচ্ছে, যে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় নেয়, যেহেতু ইউরোপ মুখ ফিরিয়ে নিয়েছে, আরব রাষ্ট্রগুলো চুপচাপ, তো বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন যে রাশিয়াতে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি ধরেন রাশিয়া বিএনপির সাথে যেই ক্ষমতা আসুক, জামাত আসুক, বিএনপি, তারা কি চাইবে যে রাশিয়া আশ্রয় দেখ শেখ হাসিনারে? জীবনও দিবে না তখন আর। এখন বিষয়টা আমরা পোল্ট্রি বলছি আর কি, বাট পোল্ট্রি না, এটা হচ্ছে রাশিয়া তাদের রাষ্ট্রীয় স্বার্থ এখানে করবে। আর যে মামলাটার ইস্যু 500 কোটি, সেটার হিসাব আলাদা, এটা তাদের রাষ্ট্র হিসাবে একটা ইমেজ নষ্ট হয়ে গেছে, সেটাকে তারা ক্লারিফাই করবে। তো সেই ক্লারিফাইয়ে শেখ হাসিনা তিনি বেঁচে যেতে পারেন, কিন্তু সালমান এফ রহমান তো তথ্য দিছে 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে দিছে, এগুলোর আসলে আর কি ইমেজ হবে? সব মিলানো একটা খারাপ সময় যাচ্ছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।